কেদার পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেল বিকেল 5:30। তখনও যথেষ্ট আলো রয়েছে। চারদিকের পাহাড়ের চূড়োয় রোদ ঝলমল করছে। এতক্ষণ চড়াইয়ের পর হঠাৎ সামনে সমতল ভূমি দেখতে পেলে যে কেমন লাগে তা লিখে বোঝাতে পারবো না। এটুকু বলতে পারি যে অবিশ্বাস, আশ্বাস, আনন্দ সব যেন একসঙ্গে মনের মধ্যে জেগে ওঠে, আর তার সঙ্গে কৃতজ্ঞতা মেশানো একটা অদ্ভুত শান্ত ভাব। সেটাই বোধহয় যাত্রীদের মনে আরো বেশি ভক্তি জাগিয়ে তোলে। চারিদিকে সবাই পাথর বাঁধানো জমিতে শুয়ে বসে দাঁড়িয়ে জয় কেদার জয় কেদার করছে। মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে, 3 দিকে ঘেরা বরফের পাহাড়ের মধ্যে। আমরা 3 জন তারই মধ্যে এগিয়ে গেলাম একটা বাসস্থানের ব্যবস্থা করতে। এখানে হোটেল আছে, হোটেল হিমলোক, কিন্তু তাতে জায়গা নেই। বিড়লা রেস্ট হাউসেও জায়গা নেই। এক রাত্রের ব্যাপার যখন, মোটামুটি একটা ব্যবস্থা হলেই হলো। তাই শেষ পর্যন্ত কালী কমলিওয়ালির ধর্মশালায় উঠলাম। সামান্য ভাড়ায় গরম লেপ, তোষক, কম্বল সবই পাওয়া যায়। কেদারের মন্দির এই কিছুক্ষণ আগে সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে গেছে, আবার খুলবে সেই সকাল 8টায়। তাই লালমোহনবাবু পুজো দেবার কাজটা আজ স্থগিত থাকবে। আপাতত ঠিক এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো গরম চা। আমাদের থাকার ঘর থেকে নিচে নেমেই চায়ের দোকান পেয়ে গেলাম। এটা হলো কাশ্মীর বিশ্বনাথের গলির মতোই কেদারনাথের গলি। দোকানগুলো সবই অস্থায়ী, কারণ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেদারনাথে জনপ্রাণী থাকে না। আমি ভেবেছিলাম এই ধকলের পর লালমোহনবাবু হয়তো একটু বিশ্রাম নিতে চাইবেন, কিন্তু তিনি বললেন যে তার দেহে রন্ধে রন্ধে নাকি নতুন এনার্জি পাচ্ছেন। তপেশ, এই হলো কেদারের মহিমা। বিশ্বনাথের মতোই এখানেও কেদারের গলির দোকানগুলোতে বেশিরভাগই পুজোর সামগ্রী বিক্রি হয়। এমনকি বেনারসের সেই অতি চেনা গন্ধটাও যেন এখানে পাওয়া যায়। আমরা 3 জনে এলাচ দেওয়া গরম চা খাচ্ছি। এমন সময় হঠাৎ চেনা গলায় প্রশ্ন এলো, উপাধ্যায়ের সন্ধান পেলেন? ছোট কুমার পবনদেব সিং। এখনও তার হাতে ক্যামেরা আর বেল্টের সঙ্গে লাগানো সাউন্ড রেকর্ডিং যন্ত্র। আমরা তো এই মিনিট 20 হলো এলাম, বলল ফেলুদা। আমি এসেছি 2:30, বলল পবন দে। যেহেতু জেনেছি তিনি এখন পুরোপুরি সাধুই হয়ে গেছেন, চেহারাও সাধুর মতোই। বুঝে দেখুন, এখানে এত সাধুর মধ্যে তাকে খুঁজে বার করা কত কঠিন। একটা ব্যাপার সম্বন্ধে আমি শিওর, তিনি নাম বদলেছেন। উপাধ্যায় বলে কাউকে এখানে কেউ চেনে না। দেখুন চেষ্টা করে, বলল ফেলুদা। আমরাও খুঁজছি। পবন দে চলে গেলেন। লোকটা আমার কাছে এখনো রহস্য রয়ে গেল। আমরা চা শেষ করে উঠে কয়েক পা এগিয়েছি। এমন সময় আরেকটা চেনা কণ্ঠে বাংলায় একটা প্রশ্ন এলো, এই যে এসে পড়েছেন, কেমন? আসা সার্থক কিনা বলুন। আমাদের ট্রেনের আলাপি মাখনলাল মজুমদার। 16 আনা সার্থক, বলল ফেলুদা। আমাদের ঘোর এখনো কাটেনি। হয়নি বলেই তো এখানে এলাম। একজনের সন্ধান করে বেড়াচ্ছি। আগে ছিলেন হরিদ্বারে, সেখানে গিয়ে শুনি তিনি চলে গেছেন রুদ্রপ্রয়াগ। আবার রুদ্রপ্রয়াগে গিয়ে শুনি কেদারনাথ। কার কথা বলছেন বলুন তো? ভবানী উপাধ্যায় বলে এক ভদ্রলোক। মাখনবাবুর চোখ কপালে উঠে গেল। ভবানীর খোঁজ করছেন আপনারা? আর সে কথা অদ্দিন আমাকে বলেননি। আপনি তাকে চেনেন নাকি? চিনি মানে? 7 বছর থেকে চিনি। আমার পেটের আলসার সারিয়ে দিয়েছিল এক বড়িতে। তারপর হরিদাস ছাড়ার কিছুদিন আগেও আমার সঙ্গে দেখা করেছে। একটা বৈরাগ্য লক্ষ্য করেছিলাম ওর মধ্যে। বলল রুদ্রপ্রয়াগ যাবে। আমি বললাম বাস রুট হয়ে প্রয়োগ, আর এখন সে জিনিস নেই। তুমি জব টপ করতে চাও তো সোজা কেদারে চলে যাও। বোধহয় একটা দোটানার মধ্যে পড়েছিল, তাই কিছুদিন রুদ্রপ্রয়াগ থেকে চলে যাই। কিন্তু এখন সে এখানেই। সে তো বুঝলাম, কিন্তু কোথায়? শহরের মধ্যে তাকে পাবেন না ভাই, সে এখন গুহাবাসী। চোরাবাড়ি তাল নাম শুনেছেন? যাকে এখন গান্ধী সরোবর বলা হয়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে। ওই চোরাবাড়ি তাল থেকে মন্দাকিনী নদীর উৎপত্তি। কেদারনাথের পিছন দিয়ে পথ আর বরফের উপর দিয়ে মাইল 3 যেতে হবে।
হ্রদের ধারে একটা গুহায় বাস করে ভবানী। উপাধ্যায় অংশটা তার নাম থেকে উবে গেছে, এখন সে ভবানী বাবা। এক থাকে কাছে পিঠে, আর কেউ থাকে না। কাল সকালে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আপনার সঙ্গে এবার দেখা হয়েছে? না, তবে স্থানীয় লোকের কাছে খবর পেয়েছি ফলমূলের জন্য তাকে বাজারে আসতে হয় মাঝে মাঝে। আপনি আমাদের অশেষ উপকার করলেন মিস্টার মজুমদার, কিন্তু তার অতীতের ইতিহাস কি এখানে কেউ জানে? তা তো জানতেই পারে, বললেন মাখনবাবু, কারণ সে তো চিকিৎসা এখনো সম্পূর্ণ ছাড়েনি। এই কেদারনাথের মহান্তই তো বলেছিলেন যে ভবানী সম্প্রতি নাকি একটি ছেলের পোলিও সারিয়ে দিয়েছে। তবে আমার ধারণা সে কিছুদিনের মধ্যে আর চিকিৎসা করবে না, পুরোপুরি সন্ন্যাসী বনে যাবে। একটা শেষ প্রশ্ন, বলল ফেলুদা। ভদ্রলোক কোন দেশি তা আপনি জানেন? এই বিষয় তো তাকে কোনোদিন জিজ্ঞেস করিনি, তবে সে আমার সঙ্গে সবসময় হিন্দিতেই কথা বলেছে, ভালো হিন্দি, তাতে অন্য কোনো প্রদেশের ছাপ পায়নি কখনো। মাখনবাবু চলে গেলেন। লালমোহনবাবু ইতিমধ্যে আমাদের দল থেকে একটু দূরে সরে গিয়ে কার সঙ্গে যেন কথা বলছিলেন। এবার এগিয়ে এসে বললেন, বিড়লা গেস্ট হাউস থেকে আমাদের তলব পড়েছে। কে ডাকছে? প্রশ্ন করল ফেলুদা। একজন বেটে ভদ্রলোক এগিয়ে এসে বললেন, মিস্টার সিংহানিয়া। ফেলুদার বরুটা উসকে গেল। আমাদের দিকে ফিরে চাপা গলায় বলল, মনে হচ্ছে এই সিংহানিয়াই এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে হরিদ্বার গিয়েছিলেন উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। আমার মনে হয় একে খানিকটা সময় দেওয়া যেতে পারে। যদিও চারিদিকে অনেকগুলো বরফের পাহাড়ের চূড়োতে এখনো রোদ রয়েছে, তার কোনোটা সোনালি, কোনোটা লাল, কোনোটা আবার গোলাপি। কেদার শহরের উপর অন্ধকার নেমে এসেছে। বিড়লা গেস্ট হাউস কেদারনাথের মন্দিরের পাশেই, কাজেই আমরা 3 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। দেখে মনে হলো এখানে হয়তো একটা থাকবার সবচেয়ে ভালো জায়গা। অত্যন্ত পরিচ্ছন্নতার দিক দিয়ে তো বটেই। খাবারের কথা জানি না, খাবারের ব্যাপারে এমনিতেও শুনেছি এখানে আলু ছাড়া আর বিশেষ কিছুই পাওয়া যায় না। বেটে লোকটা আমাদের আগে আগে পথ দেখিয়ে বিড়লা গেস্ট হাউসের দোতলায় একটা ঘরে নিয়ে হাজির হলো। বেশ বড় ঘর, চারিদিকে 4টে গদি পাতা, মাথার উপর একটা ঝুলন্ত লোহার ডান্ডা থেকে বেরোনো 3টে হুকে টিম টিম করে 3টে বাল্ব জ্বলছে। কেদারের ইলেকট্রিসিটি আছে বটে, কিন্তু আলোর কোনো তেজ নেই। আমরা মিনিটখানেক অপেক্ষা করতেই যিনি আমাদের আহ্বান করেছিলেন তার আবির্ভাব হলো। যা ভাবা যায় সেটা যখন না হয়, তখন মনের অবস্থাটা আবার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে। সিংহানিয়ার নামটার সঙ্গে সিংহের মিল আছে বলে বোধহয় ব্যক্তিত্ব সম্পন্ন কাউকে আশা করছিলাম। যিনি এলেন তার মাঝারি গড়ন, মেজাজে মাঝারি গাম্ভীর্য, গলার স্বর সরুও নয় মোটাও নয়, শুধু একটা মোটা পাকানো গোপে বলা যায় কিছুটা ভারিক্কি ভাব এসেছে। মাই নেম ইজ সিংহানিয়া, বললেন ভদ্রলোক। প্লিজ সিট ডাউন। আমরা 3 জনে 2টো গদিতে ভাগাভাগি করে বসলাম। সিংহানিয়া বসলেন 3য় গদিতে, সোজা আমাদের দিকে মুখ করে। কথা হলো ইংরেজি হিন্দি মিশিয়ে। সিংহানিয়া বললেন, আপনার খ্যাতির সঙ্গে আমি পরিচিত মিস্টার মিত্তির, কিন্তু আলাপ হবার সৌভাগ্য হয়নি। ফেলুদা বলল, বিপদে না পড়লে তো আর আমার ডাক পড়ে না, তাই আলাপ হবার সুযোগও হয় না। আমি অবশ্য আপনাকে বিপদে পড়ে ডাকিনি। তা জানি, বলল ফেলুদা। আপনার নামও কিন্তু আমি শুনেছি। অবশ্য সিংহানিয়া তো অনেক আছে, কাজে যার নাম শুনেছি তিনি আপনি কিনা বলতে পারবো না। আই এম ভেরি ইন্টারেস্টেড টু নো, আপনি কিভাবে আমার নাম শুনলেন? আপনি হরিদ্বার গিয়েছিলেন কখনো? সার্টেনলি। সেখানে ভবানী উপাধ্যায় বলে একজনের সঙ্গে দেখা করেছিলাম বই কি, কিন্তু আপনি সেটা জানলেন কি করে? উপাধ্যায়ের বাড়িওয়ালা আমাকে বলেছিলেন যে মিস্টার সিংহানিয়া এবং আর একজন ভদ্রলোক উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর কিছু বলেনি? বলেছিলেন যে উপাধ্যায়কে নাকি আপনি লোভে ফেলে দিয়েছিলেন, কিন্তু উপাধ্যায় সেটা কাটিয়ে ওঠে। হোয়াট এ স্ট্রেঞ্জ ম্যান দিস উপাধ্যায়। আমি এমন লোক আর দ্বিতীয় দেখিনি।
ভেবে দেখুন মিস্টার মিত্তির, লোকটার রোজগার মাসে 500 টাকার বেশি নয়, কারণ গরিবদের সে বিনা পয়সায় চিকিৎসা করে। সেই লোককে আমি 5 লাখ টাকা অফার করলাম। আপনি জানেন বোধহয় ওর কাছে একটা অত্যন্ত ভ্যালুয়েন্ট লকেট আছে। খুব সম্ভবত এককালে সেটা ট্রাভাঙ্কোর মহারাজের ছিল। সে তো জানি, কিন্তু আমার জানার কৌতূহল হচ্ছে আপনি এই লকেটের খবরটা জানলেন কি করে? ওটা তো রাজার 5-6 জন খুব কাছের লোক ছাড়া আর কারো কাছে প্রচার হয়নি। আমি খবরটা জেনেছিলাম সেই কাছের লোকদের একজনের কাছ থেকেই। আমার জুয়েলারির ব্যবসা আছে দিল্লিতে। আমার কাছে এই লকেটের খবর আনে রূপনারায়ণগড়ের ম্যানেজার মিস্টার পুরীর ছেলে দেবীশঙ্কর পুরী। সে আমাকে লকেটটা কিনতে বলে। ন্যাচারালি হি এক্সপেক্টেড এ পার্সেন্টেজ। আমরা গেলাম হরিদ্বার। উপাধ্যায় রিফিউজ করলেন। পুরীর উৎসাহ চলে গেল, কিন্তু আমি ওটা কেনার লোভ ছাড়তে পারছি না। আমার মনে হয় এখনও চেষ্টা করলে হয়তো পাওয়া যাবে। তখন তিনি ডাক্তারি করছিলেন, লোকের সেবা করছিলেন। এখন হি ইজ এ সন্ন্যাসী। একজন গৃহত্যাগী সন্ন্যাসীর ওই রকম একটা পার্থিব সম্পদের উপর কোনো আসক্তি থাকবে, এটা ভাবতে একটু অদ্ভুত লাগছে না? আমি চাই ওকে আর একবার অ্যাপ্রোচ করতে। বেশ তো, করুন না। দ্যাটস ইজ ইম্পসিবল মিস্টার মিত্তির। কেন? উনি এমন জায়গায় থাকেন সেখানে আমার পক্ষে যাওয়া অসম্ভব। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করুন। প্রথমত ভ্রমণের উদ্দেশ্য। তবে উপাধ্যায় লোকটার উপর আমার একটা শ্রদ্ধা রয়েছে। তার যদি কোনো অনিষ্ট হচ্ছে দেখি তাহলে আমি বাধা দেব। ইউ আর অ্যাক্টিং অ্যাজ এ ফ্রি এজেন্ট। আপনাকে কেউ এমপ্লয় করেনি? না। আপনি আমার হয়ে কাজ করবেন? কি কাজ? আপনি উপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাকে বুঝিয়ে বলে লকেটটা এনে দিন। আমি আপনাকে 5 লাখের 10% দেব। উনি যদি নিজে টাকা না নেন তাহলে ওর। যদি কোনো উত্তরাধিকারী থাকে তাকে আমি টাকাটা দেব। কিন্তু এই লকেট সম্বন্ধে ইন্টারেস্টিং আরও কয়েকজন এখানে রয়েছে, আপনি জানেন সেটা। রূপনারায়ণগড়ের ছোট কুমার তো, আপনি জানেন? জানতাম না। আজ বিকেলেই ভার্গব বলে এক সাংবাদিক এসেছিল। কেদারে এসেও সে সাংবাদিকদের উৎপাত সহ্য করতে হবে সেটা ভাবিনি। যাই হোক, সেই খবরটা দিল। কিন্তু ছোট কুমার তো ফিল্ম তুলতে এসেছে। জানি, কিন্তু তাতে উপাধ্যায় আর লকেটের একটা বড় ভূমিকা আছে। সিংহানিয়ার চেহারাটা এবার একটা ইঁদুরের মতো হয়ে গেল। সে হাত জোর করে বলল, দোহাই মিস্টার মিত্তির, প্লিজ হেল্প মি। আপনি ভার্গবকে এসব নিয়ে কিছু বলেননি তো? পাগল, আমি বলেছি তীর্থ করতে এসেছি। কেদারে আসার আর কোনো কারণ থাকার দরকার আছে কি? ভার্গব লোকটাও উপাধ্যায় সম্বন্ধে ইন্টারেস্টেড, তবে খবরের কাগজের খোরাক হিসেবে। আপনি কিন্তু এখনো আমার কথার উত্তর দেননি। মিস্টার সিংহানিয়া, আমি এইটুকু বলতে পারি যে আপনার প্রস্তাব আমি উপাধ্যায়কে জানাবো। তবে আমার ধারণা যে তিনি যদি লকেটটা নিজে না রাখেন তবে সেটা হয়তো অন্য কাউকে দিয়ে যেতে চাইবেন। কাজেই এখন কোনো পাকাপাকি কথা বলার দরকার নেই। তখন অবস্থা বুঝে ব্যবস্থা হবে, কেমন? ভেরি গুড। বাইরে রাত। কেদার শহর ঝিমিয়ে পড়েছে। বাড়ির বাতি, রাস্তার বাতি, দোকানের বাতি সবই যেন ধুঁকছে। তারই মধ্যে এক জায়গায় বেশ একটা উজ্জ্বল আলো দেখে অবাক হয়ে এগিয়ে গিয়ে দেখি ছোট কুমার পবন দিয়ে একটা ব্যাটারির আলো জ্বালিয়ে কেদারের গলির ফিল্ম তুলছে। আমাদের দেখে শুটিং থামিয়ে ফেলুদাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, উপাধ্যায়ের কোনো খবর পেলেন? ফেলুদা উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করল, আপনি উঠেছেন কোথায়? এখানে পান্ডারা ঘর ভাড়া দেয়, জানেন তো? তারই একটাতে রয়েছি। এই বাইরের রাস্তা দিয়ে 2টো বাড়ির পরে ডান দিকের বাড়ি। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি, বলল ফেলুদা। আমরা এগিয়ে গেলাম আমাদের ধর্মশালার দিকে। লালমোহনবাবু হঠাৎ মন্তব্য করলেন, ছোট কুমার কেমন লোক জানি না মশাই, কিন্তু সিংহানিয়া একটা ধড়িবাজ আছে। কি করে বুঝলেন? ফেলুদা প্রশ্ন করল।
আপনি যেখানে বসেছিলেন সেখান থেকে বোধহয় দেখতে পাননি, কিন্তু আমি দেখলাম লোকটার কোটের বাঁ পকেটে একটা ক্যাসেট রেকর্ডার। কথা শুরু হবার আগে সেটা টুক করে চালু করে দিল। ধড়িবাজের উপর আবার ধড়িবাজর হয় জানেন তো। ফেলুদাও তার পকেট থেকে মাইক্রো ক্যাসেট রেকর্ডারটা বার করে দেখিয়ে দিল। আপনি কি ভাবছেন যে এটা আমি? ফেলুদার কথা শেষ হলো না, কারণ কাঁধে একটা ঘা খেয়ে ততক্ষণে সে মাটিতে পড়ে গেছে। গলির এই অংশটা নিরিবিলি। সেই সুযোগে পাশের কোনো গলি থেকে একটা লোক আচমকা বেরিয়ে এসে এই কাণ্ড করেছে। মুহূর্তের মধ্যে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল। লোকটা মেরেই পালাচ্ছিল। আমি তার উপর ঝাঁপ দিয়ে পড়ে তার কোমরটা দু হাতে ঝাপটে ধরে তাকে দেয়ালে চেপে ধরলাম। সেও পাল্টা চাপ দিয়ে আমাকে ঠেলে সরিয়ে পালাতে যাচ্ছিল। এমন সময় লালমোহনবাবু তার হাতের অস্ত্রটা দিয়ে তাকে একঘায়ে ধরাশায়ী করে দিলেন। অস্ত্রটা আর কিছুই না, গৌরীকুণ্ডে 2 টাকা দিয়ে কেনা সেই লোহা লাগানো লাঠি। স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেই অবস্থাতেই সে আবার উঠে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। এদিকে ফেলুদা উঠে বসেছে। বোঝাই যাচ্ছে সে বেশ কারুক। আমরা দুজন দুদিক থেকে তাকে ধরে তুললাম। আমাদের ধর্মশালায় প্রায় পৌঁছেই গেছি। শেষ পথটুকু ফেলুদা শুধু একটা কথাই বলল, কেদারেও তাহলে গুগু এসে পৌঁছে গেছে। কপাল জোরে আমাদের পাশের ঘরেই একজন বাঙালি ডাক্তার পাওয়া গেল, নাম অধীর সেন। অধীরবাবু আবার ফেলুদাকে চিনে ফেলেছেন। কাজেই যত না জখম, তার তুলনায় সেবা যত্নটা একটু বেশিই হলো। ডান কাঁধে একটা জায়গায় কেটে গিয়েছিল, সেখানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ দিয়ে দিলেন। বললেন ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা তো এক্সরে না করলে বোঝা যাবে না। ফেলুদা বলল, ফ্র্যাকচার হোক আর যাই হোক, আমাকে বিছনায় শুইয়ে রাখতে পারবেন না, এটা আগে থেকেই বলে দিলাম। ফিয়ের কথা জিজ্ঞেস করাতে ভদ্রলোক জিপ টিপ কেটে একাকার। তবে ব্যাপারটা কি জানেন মিস্টার মিত্তির, এই নিয়ে আমার 3 বার হলো কেদার। প্রাকৃতিক সৌন্দর্য যেমন ছিল তেমনই আছে, কিন্তু কর্মে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ঢুকে পড়েছে। শহরে এর জন্য দায়ী কি জানেন তো? আমাদের যানবাহনের সুব্যবস্থা। একদিকে ভালো করেন তো অন্য দিক দিয়ে খারাপ ঢুকে পড়ে। এই তো দেখে আসছি জগতের নিয়ম। কালীকমলের ম্যানেজার নিজের বুদ্ধি খাটিয়ে এখানকার পুলিশকে খবর দিয়ে আনিয়ে নিয়েছিলেন। ফেলুদা তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা হলো। বুঝতে পারলাম যে নানা রকম নির্দেশ দেওয়া হলো এবং সবই দারোগা সাহেব অতি মনোযোগের সঙ্গে শুনে নিলেন। পুলিশ চলে যাবার পর সাংবাদিক মিস্টার ভার্গব এসে হাজির। শুনলাম আপনার লাইফের ওপর একটা অ্যাটেম্প্ট হয়ে গেছে। গোয়েন্দার জীবন এ তো দৈনন্দিন ঘটনা মিস্টার ভার্গব। এখানকারই কোনো গুন্ডা হয়তো পকেট মারতে এসেছিল, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। আপনি বলতে চান আপনার কোনো তদন্তের সঙ্গে এর কোনো কানেকশন নেই? তদন্ত আবার কোথায়? আমি তো এখানে এসেছি উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ভালো কথা, তিনি কোথায় থাকেন সে খবর পেয়েছেন? আপনি পেয়েছেন? উপাধ্যায় বলে এখানে কেউ কাউকে চেনে না। তাহলে ভদ্রলোক হয়তো নাম বদলেছেন। তাই হবে। ফেলুদা আসল ব্যাপারটা বেমালুম চেপে গেল। ভার্গব কিছুটা নিরাশ হয়েই যেন চলে গেলেন। কাল সকাল সকাল উঠতে হবে বলে আমরা 8:30টার মধ্যে পুরি তরকারি খেয়ে শুয়ে পড়ার আয়োজন করতে লাগলাম। এই সময় ফেলুদা যে ব্যাপারটা করলো সেটা কিন্তু আমি আর লালমোহনবাবু মোটেই অ্যাপ্রুভ করতে পারলাম না। ও বলল, তোরা দুজনে শুয়ে পড়, আমি একটু ঘুরে আসি। ঘুরে আসি মানে? আমি অবাক এবং কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করলাম। আমি জানি ওর কাঁধে এখনো বেশ ব্যথা। কোত্থেকে ঘুরে আসছো? একবার ছোট কুমারের সঙ্গে দেখা করা দরকার। সে কি, তুমি সোজা এনিমি ক্যাম্পে চলে যাবে? আমার এরকম অনেকবার হয়েছে রে তোপসে। একটা চাট খেয়ে বুদ্ধিটা খুলে গেছে, এবারও তাই। পবন দে আমাদের শত্রু না। তবে আসল শত্রু কে সেটা জানতে পারবি খুব শীঘ্রই। কিন্তু তুমি বেরোবে,
আর শত্রু যদি এখন ওত পেতে থাকে? আমার সঙ্গে অস্ত্র আছে, তোরা শুয়ে পড়। আমি যখনই ফিরি না কেন, কালকের প্রোগ্রামে কোনো চেঞ্জ নেই। গান্ধী সরোবর, ভোর 4:30টায় রওনা হচ্ছি। সঙ্গে রিভলভার আর একটা বড় টর্চ নিয়ে ফেলুদা চলে গেল। তোমার দাদার সাহসের জবাব নেই, বললেন জটায়ু। ফেলুদা কাল রাত্রিরে কখন ফিরেছে জানি না, সেটা ওকে আর জিজ্ঞেস করলাম না, কারণ ও দেখলাম 4:30টার মধ্যে রেডি হয়ে আছে। আমরা দুজনেও 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নেওয়ার পর তিনজনে একসঙ্গে বেরিয়ে পড়লাম। বাইরে এখন ফিকে ভোরের আলো, রাস্তার বাতিগুলো এখনো টিমটিম করে জ্বলছে। কেদারের মন্দির ছাড়িয়ে খোলা জায়গায় পড়ে ফেলুদা হঠাৎ জিজ্ঞেস করলো, তুই যে জিভ আর দাঁতের ফাঁক দিয়ে খুব জোরে শীষ দিতিস, সেটা এখনো পারিস? আমি একটু অবাক হয়েই বললাম, হ্যাঁ তা পারি বই কি। ফেলুদা বলল, আমি যখন বলবো তখন দিবি। আমরা তিনজনেই সঙ্গে লোহার স্পাইক দেওয়া লাঠি এনেছিলাম, তা না হলে মাঝে মাঝে বরফে ঢাকায় পাথরের পথ দিয়ে হাঁটা অসম্ভব হতো। গোড়াতেই মন্দাকিনীর উপর দিয়ে একটা তক্তা ফেলা সেতু পার হতে হয়েছে আমাদের। নদী এখানে সরু নালার মতো, 3 দিকে ঘিরে যেসব তুষার শৃঙ্গ রয়েছে তার কোনোটার নাম এখনো জানা হয়নি। তাদের মধ্যে যেগুলো সবচেয়ে উঁচু তার চূড়োয় গোলাপি আভা লক্ষ্য করা যাচ্ছে। শীত প্রচণ্ড, তারই মধ্যে কাপা কাপা গলায় লালমোহনবাবু হঠাৎ প্রশ্ন করলেন, তো হাফসে তো শীষ দেবে আমার ভূমিকাটা? ফেলুদা বলল, আপনি আপনার ওই হাতের লাঠিটা প্রয়োজনে পাগলা জগাই এর মতো মাথার ওপর ঘোরাবেন, তাতে আপনার বীরত্ব আর ব্যারাম দুটোই একসঙ্গে প্রমাণ হবে। বুঝছি, বুঝেছি। আরও আধ ঘন্টা চলার পরে দেখতে পেলাম দূরে একটা ছাই রঙের মসৃণ সমতল প্রান্তর রয়েছে, চারিদিকে পাথরের মধ্যে। সেটাই যে চোরাবালিতাল বা গান্ধী সরোবর সেটা বুঝতে অসুবিধা হলো না। তবু আমি ফেলুদার দিকে ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলাম, ওটাই কি? ফেলুদা ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দিল, হ্যাঁ, হ্রদের পশ্চিম ধারে একটা পাথরের টিবি রয়েছে, সেটার মধ্যে অনায়াসে একটা গুহা থাকতে পারে। পুরো ব্যাপারটা এখনো আমাদের থেকে অত্যন্ত 250 গজ দূরে। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানের জমিতে আলগা পাথর ছাড়াও বেশ বড় বড় শিলাখণ্ড রয়েছে। তাছাড়া বরফ জমে রয়েছে চতুর্দিকে। কিছুক্ষণ থেকেই লক্ষ্য করছি যে ফেলুদার দৃষ্টিটা এদিক ওদিক ঘুরছে, ও যেন কিছু একটা খুঁজছে। এবারে দৃষ্টিটা এক জায়গায় স্থির হলো। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম আমাদের ডান দিকে একটা পাথরের আড়াল থেকে বেরিয়ে আসছে ক্যামেরার তেপায়ার একটা ঠ্যাং। ফেলুদা সেদিকে নিঃশব্দে এগিয়ে গেল, আমরা তার পিছনে। পাথরটা পেরোতেই দেখা গেল ছোট কুমার পবন দে ক্যামেরার চোখ লাগিয়ে দাঁড়িয়ে আছে। লেন্সটা দেখে বোঝাই যাচ্ছে সেটা টেলিফোটা, অর্থাৎ টেলিস্কোপের কাজ করবে। ছোট কুমারের পাশে পৌঁছতেই তিনি বললেন, স্পষ্ট দেখা যাচ্ছে গুহাটা, কিন্তু এখনো উনি বেরোননি। এবার পরপর ফেলুদা আর আমি দুজনেই চোখ লাগালাম। লেকের জলটা স্থির, তাতে আকাশের আবছা গোলাপি রং প্রতিফলিত হয়েছে। তারপর বাঁদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখা গেল গুহাটা। পাথরের ফাঁকে গোজা একটা গৈরিক পতাকা রয়েছে গুহাটার ঠিক পাশে। আমাদের চারপাশের যে শৃঙ্গগুলো সবচেয়ে উঁচু, তাতে এখনই গোলাপি রোদ লেগেছে। পূবে একটা উঁচু শৃঙ্গ, তার পিছনে আকাশের লাল রং দেখে মনে হচ্ছে সূর্যটা ওখান দিয়েই উঠবে। মিনিট খানেকের মধ্যেই পূর্বের পাহাড়ের চূড়ার পিছন দিয়েই চোখ ঝলসানো সূর্যটা উকিয়ে দিতেই গান্ধী সরোবর রোদে ধুয়ে গেল। সেই সঙ্গে লক্ষ্য করলাম গুহার গায়ে রোদ পড়েছে আর এক আশ্চর্য প্রাকৃতিক পরিবেশ, এক অদ্ভুত নাটক হচ্ছে। এইভাবে এক সন্ন্যাসী বেরিয়ে এলেন গুহা থেকে। তার দৃষ্টি সোজা পূর্ব দিকে, যেন নতুন ওঠা সূর্যকে স্বাগত জানাচ্ছে। তোপসে এগিয়ে চলল। ফিসফিসিয়ে আদেশ এলো ফেলুদার কাছ থেকে, আমি ক্যামেরায় আছি, বললেন ছোট কুমার। আমরা তিনজন দ্রুত এগিয়ে গেলাম গুহার দিকে। এ পাথর ও পাথরের আড়াল দিয়ে
আলো পড়েছে কিন্তু কোনো শব্দ নেই। প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে কোনো একটা বিশেষ ঘটনার জন্য অপেক্ষা করছে। এবার গুহা, সন্ন্যাসী, পতাকা সবই স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা উত্তরমুখে এগিয়ে চলেছি। সন্ন্যাসী আমাদের দিকে পাশ করে পূর্ব দিকে চেয়ে আছেন। তার গেরুয়া বসনের উপর একটা খয়েরি রঙের পট্টুর চাদর। এবার একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। গুহার পূর্ব দিকের পাথরের টিভির গায়ে একটা আলো নড়াচড়া করছে। সেটা যে কোনো ধাতব জিনিস থেকে প্রতিফলিত তাতে কোনো সন্দেহ নেই। এবার গুহার টিভির পিছন দিয়ে একটা লোক বেরিয়ে এলো। তার ওভারকোটের কলার তোলা, তাই মুখটা বোঝা যাচ্ছে না। লোকটার মাথায় একটা পশমের টুপি, আর হাতে যে জিনিসটা রোদ পড়ে চকচক করছে সেটা রিভলভার ছাড়া আর কিছুই না। সন্ন্যাসী সেই একইভাবে সামনের দিকে চেয়ে আছেন। সূর্যের আলো পড়েছে তার মুখে। ফেলুদা এবার চাপা গলায় বলল, আমি এগোচ্ছি, তোরা এই পাথরের আড়াল থেকে দেখ। রিভলভারের আওয়াজ শুনলেই তোর সেই শীষটা দিবি। ফেলুদা নিঃশব্দে এগিয়ে গেল গুহার দিকে। খানিক দূর গিয়ে সে একটা পাথরের পাশে এমনভাবে দাঁড়ালো যে সমস্ত ঘটনাটা দেখতে পাই। আমরা আছি তার 20 গজ পিছনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাটকের সব চরিত্রকে। ফেলুদার পকেট থেকেও এবার রিভলভার বেরিয়ে এলো। এবার সন্ন্যাসী তার দৃষ্টি ঘুরিয়েছেন বাঁদিকে, অর্থাৎ ওভারকোটের মুখ ঢাকা লোকটার দিকে। পর মুহূর্তেই এই অপার্থিব নৈশব্দ চুরমার করে একটা রিভলভারের শব্দের সঙ্গে সঙ্গে ওভারকোট পরা লোকটা বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি চিপে বরফের উপর বসে পড়ল, আর তার হাতের রিভলভারটাও ছিটকে গিয়ে পড়ল বরফের উপর। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল ফেলুদার নির্দেশ। শীষের শব্দ হওয়া মাত্র এ পাথর সে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো পুলিশ। তোপসে, তোরা আয়। আমরা দুজনে দৌড়িয়ে এগিয়ে গেলাম ঘটনাস্থলের দিকে। 1 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সাধুর গুহার সামনে। সৌম্যমূর্তি গেরুয়াধারী সন্ন্যাসী এখনো যেন পুরো ব্যাপারটা অনুধাবন করতে পারেনি। আমাদের সকলের দিকেই ঘুরে ঘুরে অবাক হয়ে দেখছেন। আর যিনি মাটিতে বসে আছেন তার কবজি টিপে এবারে তো তার মুখ দেখা যাচ্ছে। সে কি, ইনি যে সাংবাদিক মিস্টার ভার্গব। একজন কনস্টেবল যেন ফেলুদার কাছ থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ফেলুদা বলল, আগে ওর দাড়িটা টেনে খুলুন তো। ভার্গবের দাড়িটা টেনে খুলতে যে মুখটা বেরোলো, সেই মুখটাই ম্যাজিকের মতো আশ্চর্য রকম চেনা চেনা হয়ে গেল। যখন ফেলুদা নিজেই গিয়ে একটানে মাথার টুপিটা খুলে ফেলল। আশ্চর্য জিনিস রে, হেরিডিটি, বলল ফেলুদা। শুধু যে এর কানের লতি এর বাপের মতো তা নয়, ইনি সিথিও করেন ডান দিকে, আর তাই একে দেখে আমার তো অস্বস্তি হতো। তার মানে কি দাঁড়ালো? ইনি উমাশঙ্কর পুরীর ছেলে দেবীশঙ্কর পুরী। এবার আমাদের সকলের দৃষ্টি গেল সন্ন্যাসীর দিকে। তার এখনো কেমন যেন মুহ্যমান ভাব। হিন্দিতে বললেন, পিস্তলের শব্দ শুনে মনটা কেমন যেন হয়ে গিয়েছিল, কিছু মনে করবেন না। ফেলুদাও হিন্দিতে বলল, যদি কিছু মনে না করেন, আপনার কাছে যে থলিটি আছে সেটি একবার বার করা দরকার। আমরা আপনার বন্ধু, সেটা বোধহয় বুঝতেই পারছেন। ওটা আপনার গুহার মধ্যে আছে তো? আর কোথায় থাকবে, ওই তো আমার একমাত্র সম্পত্তি। একজন কনস্টেবল গিয়ে গুহার ভিতর থেকে একটা লাল থলি বার করে নিয়ে এলো। সেটা খুলতে প্রথমে বেরোলো একটা পাকানো কাগজ। এটা রাজা চন্দেবন্দের সিং এর সিলমোহর সমেত ভবানী উপাধ্যায়কে লকেট দানের স্বীকৃতি। তারপর বেরোলো আরেকটা ছোট্ট থলি থেকে সেই বিখ্যাত সোনার লকেট বালগোপাল, যার অপরূপ সৌন্দর্য এই পরিবেশে এই সকালের রোদে আরো শতগুণ বেড়ে গেছে। এইবার ফেলুদা মুখ খুলল। তার বেস্ট হিন্দিতে সে বলল, এবার আপনার আসল পরিচয়টা দিলে কিন্তু আমাদের সকলের খুব সুবিধে হতো। আমার আসল পরিচয়? আপনার নিজের নামটা বাংলাতেই বলুন না। একদিন পরে বাংলা বলতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। উপাধ্যায় ফেলুদার দিকে অবাক হয়ে গিয়ে বাংলায় বললেন, আপনি বুঝে ফেলেছেন আমি বাঙালি? কেন বুঝবো না, বলল ফেলুদা। আপনি দেবনাগরী অক্ষরে হিন্দিতে চিঠি লিখেছেন, কিন্তু আপনার ল আর বর্গীয় বৈকর্য বাংলার মতো।
তাছাড়া আপনার হরিদ্বারের ঘরের তাকে একটা বইয়ের পাতার টুকরো পেয়েছি, সেটাও বাংলা। আপনার বুদ্ধি তো আশ্চর্য তীক্ষ্ণ। এবার আর একটা প্রশ্নের জবাব দেবেন কি? কি? উপাধ্যায় কি সত্যি আপনার পদবী আর ভবানী কি সত্যি আপনার নাম? আপনি কি বলছেন উপাধ্যায় কি গঙ্গোপাধ্যায়ের অংশ নয়, আর ভবানী কি দুর্গার আরেকটা নাম নয়? আমি যদি বলি আপনার আসল নাম দুর্গামোহন গঙ্গোপাধ্যায়, তাহলে কি খুব মিথ্যে বলা হবে? সো আপনি কাকে ধিক্কার দিচ্ছেন? লালমোহনবাবু, ফেলুদা বলে উঠল। ছোট কাকা। দুর্গামোহন গঙ্গোপাধ্যায় অবাক হয়ে চাইলেন লালমোহনবাবুর দিকে। আমি যে লালু, বললেন জটায়ু। লালমোহনবাবু গিয়ে দুর্গামোহনকে টিপ করে প্রমাণ করাই সাধু বাবা তার ভাইপোকে বুকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তো আমার সমস্যার সমাধান হয়েই গেল। ওই লকেট তো তোরই প্রাপ্য। ও জিনিস আমার কাছে রাখা এক বিরাট বিড়ম্বনা। তা তো বটেই। তা আমাকে দিলে আমি একটা ব্যাংকের ভল্টে রেখে দিতে পারি। আপনি তো জানেন না ছোট কাকা, আজকাল আমি ছোটদের উপন্যাস লিখে বেশ টু প্রাইস করছি, তবে রুচির তো কিছু বলা যায় না। একদিন দেখব ঝাপ করে সেল পড়ে গেছে, তখন লকেটটা থাকলে তবু একটা। নিজের ছেলে লকেটটা হাত করার তাল করছে জেনে উমাশঙ্করকে বাধ্য হয়ে ফেলুদাকে টেলিগ্রাম ও চিঠি পাঠাতে হয়েছিল। বাপকে হাতের মুঠোর মধ্যে রাখার ক্ষমতা দেবীশঙ্করের নিশ্চয়ই আছে। দুর্গামোহন খুন হলে লকেট বেহাত হয়ে যেত, এটাও ঠিক, কিন্তু বাঁচিয়ে দিয়েছিল ওই ধস। দেবীশঙ্কর আটকা পড়ে গিয়েছিল রুদ্রপ্রয়োগে। সিংহানিয়া যে এসেছিল কেদারে, সে একেবারে নিজের গরজে লকেটটাকে কেনার জন্য। দেবীশঙ্করই লোক লাগিয়ে ফেলুদার দিকে পাথর গড়িয়ে দিয়েছিল। সেই আবার কেদারে রাত্রিবেলা গুন্ডা লাগিয়ে ফেলুদাকে জখম করার চেষ্টা করছিল। ছোট কুমার পবনদেব সিং অবশ্য তার ক্যামেরা দিয়ে পুরো ঘটনায় টেলিফোটা লেন্স এর জোরে বেশ কাছ থেকেই তুলে রেখেছিল। দেবীশঙ্কর যে রিভলভার বার করে দুর্গামোহনের দিকে তাক করছিল, সেটা স্পষ্ট বোঝা যাবার কথা। আপাতত ছোট কুমারের আর ফিল্ম নেই, কিন্তু দিল্লি থেকে স্টক এলে পরে দুর্গামোহনের একটা সাক্ষাৎকার নেবার ইচ্ছা প্রকাশ করল। দুর্গামোহন আপত্তি করলেন না, বরং বললেন, একজন রাজার আশ্চর্য দরাজ মনের কথাটা বিশ্বের লোকের কাছে গোপন থাকে কেন? আমি টেলিভিশন ক্যামেরায় নিশ্চয়ই বলবো আমার সোনার বালগোপাল পাওয়ার কথা। পবন দে বললেন, কিন্তু বালগোপাল তো আর আপনার কাছে থাকছে না। না, বললেন দুর্গামোহন, সেটার ছবি যদি তুলতে চাও তা আমার ভাইপোকে বলো। পবন দে লালমোহন বাবুর দিকে ফিরে বললেন, আপনার বাড়ি গিয়ে আমি লকেটটার ছবি তুলে আনতে পারি কি? জটায়ু তার সবচেয়ে বেশি সাহেবী উচ্চারণে বললেন, ইউ আর মোস্ট ওয়েলকাম।